শঙ্কর মহারাজ আর আমি দুজনেই মুখোমুখি বিছানায় শুয়ে গল্প করছি। এক ফাঁকে ঘড়ি দেখলাম, বেলা 12:30 বাজে। আমাদের হাতে এখনো তো প্রায় 3 ঘন্টা সময়। দুপুর বেলায় ঘুমোনোটা বরাবরই আমার স্বভাব বিরুদ্ধ। আমি বললাম, স্মৃতিশক্তির কিসের উপর নির্ভর করে মহারাজ? মস্তিষ্ক তো সকলেরই রয়েছে, তাহলে স্মৃতিশক্তিতে এত তারতম্য হয় কেন? এটা কি অভ্যাসের ফল নাকি কোনো দৈবী শক্তির প্রভাব? শুনেছি অনেকে পুনর্জন্মের কথাও মনে রাখতে পারেন। কিভাবে এটা সম্ভব? এই শক্তি কোথায় সঞ্চিত থাকে? আমার কথা শুনে বিছানা থেকে উঠে বসলেন মহারাজ। বলে উঠলেন, তাহলে আপনার মাথার পোকা আবার ঘুরঘুর করতে শুরু করেছে? প্রশ্নটা আপনি খুবই সুন্দরই করেছেন। এই পরিস্থিতিতে এরকম প্রশ্ন জেগে ওঠা স্বাভাবিক। দেখুন দাদা, আমি বিজ্ঞানের ছাত্রও নই, আর এ বিষয়ে আমার গভীর জ্ঞানও নেই। ধ্যান আর জপ নিয়ে আমার জীবন। বিগত 18 বছর ধরেই আমি নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করে রেখেছি। অনেক সময় অপ্রত্যাশিতভাবে অনেক উচ্চকোটির সাধক সাধিকার দর্শন লাভ করেছি, তাদের পবিত্র সঙ্গ লাভ করেছি, অনেক বহুমূল্য তথ্য জানতেও পেরেছি, যার সব কিছু আমার পুরোপুরি মনেও নেই। আপনি তো তবু ইউৎসুং লামার আশীর্বাদ পেয়েছেন। তিনি তো আপনাকে বলেই দিয়েছেন, যা দেখবেন, যা শুনবেন তা আপনি ভুলবেন না। লেখবার সময় তার প্রমাণও তো আপনি পাচ্ছেন। তবে আপনার এই প্রশ্নের উত্তরে আমি আপনাকে আমার এক বৌদ্ধ সাধিকার সঙ্গে অপ্রত্যাশিত সাক্ষাৎকারের ঘটনা শোনাচ্ছি। শুনলে আপনি যথার্থই আশ্চর্য হয়ে যাবেন যে ওই সাধিকার বিগত 22টা জন্মের কথা পুরোপুরি মনে ছিল। আটকে উঠলাম আমি। বিগত 22 জন্মের কথা মনে আছে? এটা কি আদৌ সম্ভব মহারাজ? মহারাজ হেসে বললেন, আমি একবারও আপনাকে বিশ্বাস করতে বলিনি। আমি শুধু আপনাকে সেই সাক্ষাৎকারের ঘটনাটা শোনাচ্ছি। আমি বললাম, মহারাজ, বিশ্বাস করাটাই আমার স্বভাব। বিশ্বাস করতেই আমি ভালোবাসি। আপনি দয়া করে ঘটনাটা বলুন। শুরু করলেন শঙ্কর মহারাজ, বালিশে হেলান দিয়ে বিছানাতে আটশোয়া অবস্থাতেই। খুব বেশি পুরনো ঘটনা নয় এটা। হবে এই বছর 14 কি 15 আগেকার ঘটনা। সেবার এক স্বামীজির আমন্ত্রণে রওনা হয়েছিলাম বেশ তৈরি হই যোশী মঠের পথে। দিন 15 থাকবার কথা তার কাছে। ভাবলাম, যাচ্ছি যখন এই পথে, তখন বিশেষ বিশেষ জায়গাগুলো দেখতে দেখতেই যাই। আবার কবেই পথে আসা হবে তার ঠিক নেই। তাই নেমে পড়লাম দেবপ্রয়াগে। বাস রাস্তা থেকে বেশ অনেকটা নিচে গঙ্গার ঘাটের কাছে স্বামী অচ্যুতানন্দের আশ্রম। তিনি বহু বছর ধরে এখানে আছেন। অলকানন্দা আর ভাগীরথীর মিলিত ধারার গায়ে তার যোগাশ্রম। এমনিতে ছোট ছোট কুটিয়া, কিন্তু আধ্যাত্মিক জগতের ছোঁয়া ছড়িয়ে আছে সারা পরিবেশে। সেখানে গিয়েই উঠলাম। ঋষিকেশে তার সঙ্গে আমার প্রথম পরিচয়। হার্দিক স্বাগত জানালেন আমাকে তিনি। বয়সে আমার চেয়ে যথেষ্ট বড়। তার কাছেই শুনলাম এক বৌদ্ধ সন্ন্যাসিনী এসে এই দেবপ্রয়াগেই রয়েছেন বেশ কয়েকদিন হলো। আগেকার কোনো জন্মে তিনি ছিলেন বৈশালীর এক নগদ শ্রেষ্ঠীর কন্যা। এই সময় স্বয়ং ভগবান বুদ্ধের কাছে তিনি দীক্ষা নিয়েছিলেন, আর তারপরই বৌদ্ধ ভিক্ষুণী হয়ে গিয়েছিলেন। তখন থেকে সাধনার গহন পথে চলতে চলতে এমন একটা স্তরে তিনি পৌঁছে গিয়েছেন যেখানে থেকে নিজের পূর্ণ স্বরূপ তিনি বোধ করতে পারেন। পূর্ণ তত্ত্বের জ্ঞান আর অনুভবও তার রয়েছে। নাম তার দেবী পূর্বা। অতি উজ্জ্বল বর্ণ, পরনে গেরুয়া বসন, মুন্ডিত মস্তক, মুখে সাধনার তেজ, শান্ত স্থির নেত্র। বয়স 100 পার হয়ে গেছে। অবশ্য সামনাসামনি দেখলে কোনো মতেই 28 থেকে 30-এর বেশি মনে হয় না। বিগত 22টি জন্মের স্মৃতি তিনি বহন করে চলেছেন। কার্তিক মাস সেটা। উত্তর দিক থেকে বয়ে আসা বরফের মতন ঠান্ডা হাওয়া থেকে থেকেই শরীরটাকে কাঁপিয়ে দিচ্ছিল। গঙ্গার ঘাটেই একটা কম্বল ঢাকা দিয়ে বসেছিলাম আমি। সেই সময় খেয়াল করিনি ঠিক কোন দিক থেকে ওই সন্ন্যাসিনী ধীরে ধীরে হেঁটে সেখানে এলেন। তাকে দেখে আমি কিছুটা হতচকিত হলেও তিনি বিনা সংকোচে পাশে এসে বসলেন। সন্ধ্যের কালিমা তখন ধীরে ধীরে অন্ধকারে রূপান্তরিত হচ্ছিল। একটু পরেই দূরের হিমশিখরগুলো
আর ঘন গাছপালার আড়াল থেকে শুক্লা অষ্টমীর চাঁদ বেরিয়ে এসে তার রূপালী আলো চারিদিকে ছড়িয়ে দিতে লাগলো। প্রসঙ্গ শুরু করলেন সেই বৌদ্ধ সন্ন্যাসিনী। প্রশ্ন করলেন, নিবাস কোথায় তোমার? উত্তরকাশী, উত্তর দিলাম আমি। এখানে কেন এসেছো? বললাম, জীবনের খোঁজে এসেছি। যেটা পেয়েছো সেটা কি জীবন নয়? না, আমার ধারণা সেটা পূর্ণ জীবন নয়। এরপর কোথায় যাবে? যোশীমঠ। এরপর কিছুক্ষণ ধরেই চলল নানান জীবন দর্শনের কথা। আমি বললাম, শুনেছি আপনার বয়স 100 পার হয়ে গেছে, কিন্তু কাল অথবা আয়ুর প্রভাব আপনার শরীরে তো পড়েনি। এর রহস্যটা কি মাতাজি? প্রশ্ন শুনে তিনি বললেন, প্রাণেরই দ্বিতীয় নাম কাল। প্রাণের উপরে কেউ যদি অধিকার অর্জন করতে পারে তাহলে কালের উপরেও তার অধিকার এসে যায়, যার ফলস্বরূপ আয়ু তো নিজের জায়গায় বেড়েই চলে, কিন্তু শরীরের উপরে তার প্রভাব পড়ে না, সর্বদা যুবা অবস্থাতেই থেকে যায়। শরীর আর মনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক, তবে প্রাণের সম্বন্ধ কেবল শরীরের সঙ্গে। এজন্যই মনের উপরে কালের প্রভাব বরাবরই পড়তে থাকে। আত্মার সঙ্গে প্রাণের প্রভাব শরীরের উপর, শরীরের প্রভাব মনের উপর, আর এভাবেই মনের প্রভাব শরীরের উপরে পড়ে। আত্মার সঙ্গে মনের সম্বন্ধ থাকার জন্যে মনের প্রভাব তো তাহলে আত্মার উপরেও পড়তে পারে, কিন্তু না, আত্মা হলো নির্লিপ্ত, অপ্রভাবী। তার উপরে মনের প্রভাব কোনো অবস্থাতেই পড়ে না। আত্মার যত রকম অবস্থা আছে সবই তার নিজস্ব, সম্পূর্ণ স্বতন্ত্র অবস্থা। সে অবস্থার সঙ্গে কোনোভাবেই মনের কোনো লেনদেন নেই। মনের তো একটা নিজস্ব অবস্থা থাকবে না, মনের নিজস্ব কোনো স্বতন্ত্র অবস্থা নেই। আত্মা নিজে যে অবস্থায় থাকে তার প্রভাব মনের উপরে আপনা আপনি পড়ে যায়, আর সেই প্রভাবের ফলস্বরূপ মনও সে অবস্থার অনুগামী হয়ে যায়। যদি গভীরভাবে বিচার করা যায় তাহলে বোঝা যায় মন, প্রাণ আর আত্মা এই তিনের নিজেদের মধ্যে সম্বন্ধ স্থাপন মানব শরীরকে বাদ দিয়ে অতি দুর্লভ। এজন্যই তো মানব শরীরের গরিমা আর গুরুত্ব এত বেশি। যোগতন্ত্রের যত রকমের সাধনা আছে সে সবই ক্রমশ প্রাণ, মন আর আত্মার সাধনা, কিন্তু শরীরের আশ্রয় ছাড়া কোনোটাই সম্ভব নয়, কারণ এই শরীরটাই হলো আধার। এই আধার যাতে সুস্থ আর অনুকূল থাকে সেই কারণেই যোগ, নিয়ম, আসন ইত্যাদি বহিরঙ্গ ক্রিয়ার সাহায্য নেওয়া হয়। সন্ন্যাসিনী বললেন, ভৌতিক দৃষ্টি দিয়ে যদি দেখা যায় তাহলে মানব শরীরের মাংস, মজ্জা, রক্ত, অস্থি ইত্যাদি দ্বারা নির্মিত একটা যন্ত্র মাত্র, যেটা প্রাণ শক্তি দ্বারা সঞ্চালিত হয়। যতক্ষণ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রাণশক্তি ক্রিয়াশীল ততক্ষণই শরীরের উপযোগিতা, তারপর আর কোনো উপযোগিতা থাকে না। প্রাণশক্তি, মনোশক্তি আর আত্মশক্তির মিলে এমন একটা শক্তির জন্ম দেয় যেটাকে চিত্তশক্তি বলে। এই চিত্তশক্তি হলো তন্ত্রের মহাশক্তি। মানব শরীরে এই মহাশক্তির স্থান হৃদয়। যতক্ষণ এই মহাশক্তি হৃদয়ে অবস্থান করে ততক্ষণ পর্যন্ত মানব শরীর হলো শিব, আর সেই শক্তি সরে গেলেই সব। আমার মনের জিজ্ঞাসার ভেতরে ভেতরে বেড়েই যেতে লাগলো। অনেক কিছুই আমার জানবার ও বোঝবার ছিল, কিন্তু বেশি প্রশ্ন করতে সাহস হলো না। এই সময় সন্ন্যাসিনী বললেন, এখন আমি উঠছি, কাল ভোরেই আমাকে একটু কর্ণপ্রয়াগ যেতে হবে। আমার মুখ থেকে শুধু বেরিয়ে এলো, আবার কবে দেখা হবে মাতাজি? আমি কি আপনার সাথে কর্ণপ্রয়াগ পর্যন্ত যেতে পারি? যেতে চাও তো চলো, আমার আপত্তি থাকবে কেন, বলে সাধিকা উঠে গেলেন। পরদিন ভোরে অচ্যুতানন্দ স্বামীর কাছে বিদায় নিয়ে বৌদ্ধ সাধিকার সঙ্গে রওনা হয়ে গেলাম কর্ণপ্রয়াগের পথে। সারা রাস্তায় প্রায় কোনো কথাই হয়নি সাধিকার সঙ্গে, কিন্তু আমার মাথার মধ্যে শুধু জিজ্ঞাসা আর জিজ্ঞাসা। বিশেষ করে একটা প্রশ্ন অবিরাম ঘুরপাক খাচ্ছিল আমার মাথায়, সত্যি কি এই সাধিকা ভগবান তথাগতর কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন? শেষ পর্যন্ত আমার পক্ষে আর চুপ করে থাকা সম্ভব হলো না। এক সময় একান্তে পেয়ে প্রশ্নটা আমি করেই ফেললাম, মাতাজি, এটা কি সত্যি
যে আপনি ভগবান বুদ্ধের কাছে দীক্ষা গ্রহণ করেছিলেন? অপ্রত্যাশিত এই প্রশ্ন শুনে সাদিকা একবার স্থির দৃষ্টিতে আমার দিকে তাকালেন, তারপর খুব শান্ত স্বরে বললেন, হ্যাঁ সত্যি। সে সময়ে জীবন কথা আমার পুরোটাই মনে আছে। আমার স্মৃতির পটে সেই সময়কার একটা একটা করে ঘটনা আঁকা রয়েছে। শুধু এইটুকুই নয়, তারপর এ পর্যন্ত আমি 22 বার জন্ম নিয়েছি। জন্মের সব স্মৃতি আমার মস্তিষ্কে সুরক্ষিত রয়েছে। কি বলছেন আপনি মাতাজি? থতমত খেয়ে আমি বলেই ফেললাম। প্রায় অজান্তেই আমার মুখ দিয়ে কথাটা বেরিয়ে গেল। সবকিছুই পূর্ণ সত্য। দেবী পূর্বা নির্বিকার ভাবে বললেন, কোথাও কোনো ভুল বা কোনো সন্দেহ নেই। তোমার সন্দেহের কারণ একমাত্র অজ্ঞানতা। অজ্ঞানতা থেকেই সন্দেহের জন্ম। যার সম্পূর্ণ জ্ঞান থাকে তার মনে কোনো সন্দেহ থাকে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বিস্ময়কর রহস্য হলেন ঈশ্বর বা পরমাত্মা। আর তারপরে যদি কোনো রহস্য থেকে থাকে তবে সেটা হলো মানুষ। মানুষ কেন রহস্যময়? কারণ তার কাছে আছে মস্তিষ্ক। সারা বিশ্বের অন্য সব রহস্য ভেদ করা সম্ভব, কিন্তু মানব মস্তিষ্কের রহস্য ভেদ অসম্ভব। এই বিষয়ে আমি বৈজ্ঞানিক দৃষ্টিকোণের আধারে কিছু কথা বলবো। সে কথা থেকে যতটুকু তুমি পাবে তাতে তোমার সন্দেহটা অনেকটাই চলে যাবে। একটু থেমে দেবী পূর্বা বললেন, বাস্তবে মানব মস্তিষ্ক বড়ই বিচিত্র। তার সূক্ষ্ম আর জটিল গঠন বড়ই অদ্ভুত। মানব মস্তিষ্কের কৌশিকা সমূহ বেশিরভাগ প্রসুপ্ত অবস্থাতেই থাকে। খুব বেশি হলে 40 থেকে 50% কাজ করে। এই জাগ্রত অবস্থায় থাকা 40 থেকে 50% কৌশিকা সমূহের মধ্যে থেকে যিনি যত বেশি অংশ নিজের মধ্যে জাগ্রত করে নিতে পারেন তিনি তত বুদ্ধিমান, প্রজ্ঞাবান আর জ্ঞানবান হন। এই অংশ কিভাবে জাগ্রত হয় জানতে চাইলাম আমি। যোগের বিশেষ সাধনার দ্বারা, বলেন দেবী পূর্বা। এই বিশেষ সাধনাটা ঠিক কিরকম? আমার প্রশ্ন। ধ্যান যোগের কয়েকটা পদ্ধতি আছে। সবকটা পদ্ধতি সকলের জানা থাকে না। তার মধ্যেই একটা পদ্ধতি হলো কৌশিকার অংশকে জাগ্রত করা। জেনে রেখো, যোগ আর তন্ত্র দুটোই বিজ্ঞান। এই দুটোর সংযোগ যে বিজ্ঞানের আবির্ভাব হয় সেটাই প্রকৃষ্ট বিজ্ঞান। তার সব সিদ্ধান্ত আর নিয়ম অকাট্য, সর্বদা অপরিবর্তনীয়, শাশ্বত। প্রকৃষ্ট বিজ্ঞানের অন্তর্গত কি কি বিষয় আছে মাতাজি? কুণ্ডলিনী বিজ্ঞান, ষটচক্র বিজ্ঞান, ব্রহ্মাণ্ড বিজ্ঞান, নাদ বিজ্ঞান আর শক্তি বিজ্ঞান। প্রধানত এই 5টাই মুখ্য বিষয়। শক্তি বিজ্ঞানেরই অপর নাম হলো তন্ত্র বিজ্ঞান। ব্রহ্মাণ্ড বিজ্ঞানের একটি বিষয় হলো মস্তিষ্ক বিজ্ঞান। এই মস্তিষ্ক বিজ্ঞান অনুসারে মানব মস্তিষ্ক 3 ভাগে বিভক্ত। পুরো মস্তিষ্কের বাইরের অংশের চারিদিকে একটা অজ্ঞাত ধরনের ধূসর পদার্থ যাকে বলে গ্রে ম্যাটার রয়েছে। আগেই বলেছি পুরো মস্তিষ্ক 3 ভাগে বিভক্ত। প্রত্যেক ভাগের ক্ষমতা আর কার্যপ্রণালী আলাদা আলাদা। মস্তিষ্কের মুখ্য ভাগে সেরিবেলাম 120 শতকোটি এবং নিচের ভাগে 1,35,00,000 তন্ত্রিকা কৌশিকা সমূহ রয়েছে। এই সব তন্ত্রিকা কৌশিকার সহযোগিনী হিসেবে আরও 100 কোটি তন্ত্রিকা কৌশিকা সমূহ রয়েছে। যে বিশেষ স্থানে এই সহযোগী তন্ত্রিকা কৌশিকারা অন্য তন্ত্রিকা কৌশিকাদের সাথে মিলিত হয় সেই স্থান বিশেষকে বলে তন্ত্রিকা বন্ধ বা নিউরোগ্লায়া। এই তন্ত্রিকা বন্ধ অত্যন্ত রহস্যময়। এর সম্বন্ধ কপাল প্রদেশে স্থিত সেই ছিদ্রের সঙ্গে রয়েছে যাকে যোগের পরিভাষায় বলা হয় ব্রহ্মরন্ধ্র। মেরুদণ্ডের মধ্যে স্থিত 1,35,00,000 তন্ত্রিকা কৌশিকা সমূহ 6টি কেন্দ্রে বিভক্ত। যোগের ভাষায় এই 6টি কেন্দ্রকেই বলা হয় ষটচক্র। প্রত্যেক কেন্দ্রে তন্ত্রিকা কৌশিকা সমূহ সর্বদাই একটা বিশেষ ধরনের বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ উৎপন্ন করতে থাকে। যোগ অনুসারে প্রত্যেক কেন্দ্রের সম্পর্ক এই তরঙ্গের মাধ্যমেই কোনো না কোনো লোকে বা লোকান্তরে অথবা জগতের সঙ্গে আছে। যোগীরা যাকে চক্রভেদন বলেন তার তরঙ্গের সহায়তাতেই তার সম্বন্ধে অন্য লোকান্তর অথবা জগতের সঙ্গে আপনা থেকেই যোগ সৃষ্টি হয়। ধূসর পদার্থের 18 শতকোটি তন্ত্রিকা কৌশিকা সমূহ
মুখ্য মস্তিষ্কের 120 শতকোটি আর সহযোগিনীর রূপে ক্রিয়াশীল 1 শতকোটি লঘু তন্ত্রিকা কৌশিকা সমূহ মিলিতভাবে এমন এক শক্তির সৃষ্টি করে যাকে আমরা বলি মস্তিষ্কের চেতনা। ভাব, বিচার, ইচ্ছে, কামনা, লালসা, বাসনা ইত্যাদি জন্ম নেয় এই মস্তিষ্কের চেতনা থেকেই। তবে সবচেয়ে রহস্যময় হলো মস্তিষ্কের ভেতরের অংশ, আর চারিদিকে দুটো কালো রঙের পট্টি টেম্পোরাল কর্টেক্স লেপ্টে আছে। ওই দুটো পট্টি আছে কান পট্টির ঠিক নিচে। মস্তিষ্ক বিজ্ঞান অনুসারে ওই দুটো কালো পট্টির ক্ষেত্রফল 25 বর্গ ইঞ্চি আর পুরো হলো 1 ইঞ্চির 10 ভাগের 1 ভাগ। এটা শুনে তুমি হয়তো খুবই অবাক হবে যে ওই দুটো পট্টিতে স্মৃতির বিপুল ভাণ্ডার ভরা আছে। এর দুটো পরত আছে, সেই দুটো পরতে শত শত কৌশিকা রয়েছে। প্রথম পরতে স্মৃতির কৌশিকাতে শুধুমাত্র বর্তমান জীবনের স্মৃতি ভরা থাকে, কিন্তু দ্বিতীয় পরতে স্মৃতি কৌশিকার মধ্যে পিছনের শত শত জন্মের ভালো মন্দ সব স্মৃতি সঞ্চিত থাকে। প্রথম পরতে স্থিত বর্তমান জীবনের স্মৃতিকে সজীব করে তোলবার সম্ভাবনা থাকে। তার কৌশিকা সমূহকে বিদ্যুৎ প্রবাহের ঝটকা দিয়ে জাগ্রত করে তার মধ্যে স্থিত স্মৃতিকে জাগ্রত করতে এ পর্যন্ত মানুষ সফল হয়েছে। ফ্রান্সের প্রসিদ্ধ শল্য চিকিৎসক ডক্টর উইল্ডার পেনফিল্ড এই দুটি পট্টির খোঁজে ব্যাপক অনুসন্ধান চালিয়েছিলেন, আর তিনি পুরনোর চেয়েও পুরনো এমন সব স্মৃতি জাগ্রত করতে সক্ষম হয়েছেন যেগুলোকে অতি সাধারণ বা উপেক্ষণীয় বলা চলে। যেসব ঘটনা বিশেষ গুরুত্বপূর্ণ আর মনের উপর সরাসরি প্রভাব ফেলে সেগুলো তো স্মরণে থেকেই যায়, কিন্তু দৈনিক জীবনে এমন অনেক ঘটনাই চোখের সামনে ঘটে যায় যেগুলোর কোনো বিশেষ গুরুত্ব নেই এবং সেগুলো সবই স্মৃতির বা বিস্মৃতির গহ্বরে চলে যায়। অনেক পুরনো হয়ে গেলে সেগুলো আর মনে করা সম্ভব হয় না, তবুও সেগুলোকে সম্পূর্ণ বিস্মৃত বলা চলে না। ডক্টর উইল্ডার বহু লোকের মস্তিষ্কের মর্মস্থলে বিদ্যুৎ দ্বারা স্পর্শ করিয়ে এই ধরনের অনেক নগণ্য স্মৃতিকে জাগ্রত করবার ক্ষেত্রে সফলতা অর্জন করেছেন। প্রথম পরতে কৌশিকার মধ্যে 90 লক্ষ কৌশিকা এমন আছে যেগুলো শুধু স্মরণ শক্তির সঙ্গেই সম্বন্ধিত। তাদের নিজস্ব ক্ষেত্র আছে। যখন ওই ক্ষেত্র প্রাণশক্তির দ্বারা প্রভাবিত হয় তখন স্মরণ শক্তির বিলক্ষণতা আপনা আপনি প্রকট হতে থাকে। আসলে প্রাণের সঙ্গে স্মরণ শক্তির অতি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যোগাভ্যাসের সঙ্গে সঙ্গে এই প্রাণ শক্তি বেড়ে যায়। ওই শক্তি যত বাড়বে সেই মাত্রায় স্মরণ শক্তিও বাড়তে থাকবে। কিছু কিছু মানুষের মধ্যে নৈসর্গিক কারণেও স্মৃতিশক্তির বাহুল্য দেখা যায় এবং সেই নমুনা দেখে মানুষ আশ্চর্য হয়ে যায়, মনে করে হয়তো কোনো অলৌকিক ক্ষমতা কাজ করছে অথবা কোনো দৈব শক্তি। আমেরিকার রুইবি এলিজার 2000 বই কণ্ঠস্থ ছিল। ফ্রান্সের রাজনেতা লিয়ানের বিশেষ পছন্দ ছিল ভিক্টর হিউগোর রচনা। তার থেকে হাজার হাজার প্রসঙ্গ তিনি কোনো বইয়ের কোন পৃষ্ঠায় আছে তাও বলে দিতে পারতেন। আবশ্যকতা অনুসারে তিনি তার স্মৃতিশক্তির ঝোলা থেকে সেই সব প্রসঙ্গের কথা তুলে ধরতেন। যে কোটেশনগুলো তিনি দিতেন সেগুলোর মধ্যে একটা শব্দ আগে পেছনে হতো না, পৃষ্ঠা সংখ্যাও হুবহু বলে দিতেন। গ্রিক বিদ্বান রিচার্ডও তার পড়া যে কোনো বই মাসের পর মাস ধরে মুখস্থ বলে যেতে পারতেন। এগুলো কিন্তু একটাও গল্প কথা নয়, প্রত্যেকটা ঘটনাই প্রামাণিক। জার্মানির লাইব্রেরিয়ান ম্যাথিউরিন বিসেরে অন্যের বলা যে কোনো কথার হুবহু পুনরাবৃত্তি করে দিতেন। এমনকি যেসব ভাষায় তার কোনো জ্ঞানই ছিল না সেসব ভাষাতে কেউ কথা বললেও সেটা কোনো ভুল ভ্রান্তি ছাড়াই পুনরাবৃত্তি করবার অদ্ভুত ক্ষমতা ছিল তার। মস্তিষ্কের অথবা মানসিক বিকাশের সম্বন্ধে যখন আমি জানতে চাইলাম তখন দেবী পূর্বা বললেন, যারা মনে করেন মানসিক বিকাশ উপযুক্ত শিক্ষা পদ্ধতির উপর নির্ভরশীল তারা ভুল ভাবেন। শিক্ষায় কেবলমাত্র জ্ঞানই বাড়ে, নতুন নতুন প্রশ্নের জন্ম হয়, এছাড়া আর কিছু নয়। মানসিক শক্তির বিকাশ নির্ভর করে চিত্তের সমুচিত একাগ্রতার উপরে, আর সেটা ধ্যানযোগের সাহায্যেই সম্ভব।
কোনো বলিষ্ঠ মস্তিষ্কের বিদ্যুৎ প্রবাহ যদি কোনো দুর্বল মস্তিষ্কের দিকে ধাবিত হতে থাকে, তবে তার প্রভাবে বড় রকমের পরিবর্তনও হওয়া সম্ভব। কোনো কোনো মহাপুরুষ বা মহাত্মার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করা এই তথ্যের দিকেই ইঙ্গিত করে। মাথায় হাত লাগা মাত্রই তার শক্তিশালী আর বলিষ্ঠ মস্তিষ্কের বিদ্যুৎ শক্তি স্পর্শের মাধ্যমে প্রভাবিত হতে থাকে, যার ফলে দুর্বল মস্তিষ্কে ব্যাপক পরিবর্তন হবার সম্ভাবনা থাকে। আমরা যে দেবতা, মহাত্মা, সদ্গুরুদের পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করি, তার পেছনে এই রহস্য। এর ফলে মানসিক বিকাশ তো ঘটেই, এছাড়াও শরীরে প্রোটিনের মাত্রাও বেড়ে যায়। এই কথার পর সাধিকা দেবী পূর্বা বললেন, তোমার প্রশ্নের কিছু কিছু উত্তর কি তুমি পেলে? আমি বললাম, উত্তর পেলাম, তবে বিষয়টা বেশ জটিল। খুব মনোযোগ দিয়ে না শুনলে বোঝা মুশকিল। এরপরেও অবশ্য সাধিকা দেবী পূর্বার সঙ্গে অন্যান্য বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছিল, তবে সে কথা এখানে অপ্রাসঙ্গিক, বললেন শঙ্কর মহারাজ।